নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। পাঠাইলে আজি মৃত্যুদূত আমার ঘরের দ্বারে, মানিয়ে লইব তারে। এ কথা যিনি বলেন তিনি রবীন্দ্রনাথ। যিনি দুহাত বাড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে পারেন তিনি রবীন্দ্রনাথ। তার কাছে মৃত্যু হল সসীমের সঙ্গে অসীমের মহামিলন, এক পূর্ণতার নাম। তার কাছে মৃত্যু অমৃতের শৈল্পিক স্পর্শ। আজ তার প্রয়াণ দিবস। তাকে তারই কথায়, তারই কবিতায় শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে আজকে আছে পিউ দে এবং প্রেরণা দেবরায়, তাই তো? আছে দেবজিৎ দেবনাথ, পিউ দে, প্রেরণা দেবরায়, তাই তো? ভাবছি ভুল বললাম কিনা। ঠিক বলেছি। আমরা পিউ এবং প্রেরণার কাছে যাব, আমাদের কবিতা শোনাবে। কি দিয়ে শুরু হবে আজকের? কে করবে আগে বলো? তাই, ঠিক আছে। নমস্কার, আমি প্রেরণা। প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা কৃষ্ণকলি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মধ্যে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলি বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। খুব সুন্দর করে পড়লে। আসলে কৃষ্ণকলি কবিতাটা যতই পড়ি, যতই শুনি, মনে হয় এত সুন্দর করে বলেছেন। কালো মেয়েকে নিয়ে, কালো মেয়ের মধ্যেও যে এক অসাধারণ রূপ লুকিয়ে থাকে, তার প্রকাশ বোধহয় আমরা কৃষ্ণকলি পড়লেই বুঝতে পারি, তাই না? এবার পিউর কাছে যাব। আমিও আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দিয়ে শুরু করব। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে তালে ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব খনিয়ে নিয়েছি নিজের চারিদিকে। যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শালবনের নীলাঞ্চলে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে মজানার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে,
যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বাদ দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলাম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরেই যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। রবি ঠাকুরের একটা বিশেষ কবিতা, এই কবিতাখানা তো অনেক শুনি আমরা, তাই না? খুব ভালো একটা কবিতা, দুজনেই পরপর খুব ভালো ভালো কবিতা শোনালে। পিউকে বলবো, ছোটবেলা থেকে কবিতা শিখছো? কত ছোট থেকে? তো এখনো ছোটই আছে, বড় হও। খুব ছোট থেকে? ছোট থেকে মানে 1 থেকে কেজি বলতে। রবি ঠাকুরের প্রথম কোন কবিতাটা শিখেছিলে? ছড়া ছড়া শিখেছিলাম, ভুলে গেছি তো। ভুলে গেছো? ভোলারই কথা, অনেকদিন হয়েছে তাই না? কারণ এখন আরো অনেক অনেক কবিতা শিখছো। আর কোন কবিতাটা বেশি ভালো লাগে তোমার পড়তে? কবিতাটাই। এই কবিতাটাই ভালো, এই জন্য প্রথম এটাই করলে, তাই না? বলো, তোমাকে বলবো, তোমার কোন কবিতাটা সবচেয়ে বেশি ভালো লাগে রবি ঠাকুরের? লুকোচুরি। লুকোচুরি শুনবো আজকে একটু নাকি? আচ্ছা ঠিক আছে, পরে করি। আচ্ছা ঠিক আছে, পরে 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 শুনবো। আর রবি ঠাকুরকে নিয়ে, আচ্ছা একটু আজকে রবি ঠাকুরকে নিয়ে একটু বেশি কথা বলছি, কারণ তিনি আজকে তার প্রয়াণ দিবস, আমরা জানি তিনি গন্ধর্বলোকে আজকের দিনেই গেছেন, এটা আমাদের বিশ্বাস। দেখো, সমস্ত বড়দের মানে যারা আমাদের মহান ব্যক্তিদের কিন্তু জন্মদিন পালন করা হয়, কিন্তু রবি ঠাকুর মৃত্যুকে এত সুন্দরভাবে বরণ করেছেন, তার কবিতায় গানে আমরা পাই তাকে মৃত্যুকে তিনি ভয় পাননি কখনো, তাকে একেবারে বন্ধুরূপে বরণ করেছেন, সখা রূপে কখনোই, বা অসীমের সঙ্গে সসীমের যে মহামিলন বলেছেন মৃত্যুতে তাই হয়। যাই হোক, রবি ঠাকুর তোমার কাছে কেমন? রবি ঠাকুরের যে গভীরতা, সেটা হয়তো সবাই বুঝতে পারে না। যারা কবিতার সাথে জড়িত তারাই হয়তো একটু বেশি করে বুঝতে পারে রবি ঠাকুরকে। হ্যাঁ, এবার কিন্তু যারা গান করে খুব রেগে যাবে। গান করে, হ্যাঁ, তাদের তো বোঝা যায়, কিন্তু কবিতার সাথে হয় কি, আমরা অনেক ভাব জুড়ে তারপর কবিতাটা বলি, তো সেখানে মনে হয় আমরা। ঠিক আছে, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। ঠিক, মানে যখন আমরা কবিতা আবৃত্তি করি তখন তো খুব এটাকে বুঝে এটাকে প্রকাশ করতে হয়, তখন বোধহয় রবীন্দ্রনাথকে ছোঁয়া যায়, তাই তো? হ্যাঁ, যারা গান করেন, যারা নৃত্যশিল্পী বা যারা ছবি আঁকেন, তাদের মধ্যেও সেই অনুভূতি হয়, কারণ তারাও সেই রসটুকু নিয়ে তারপর প্রকাশ করতে হয়। কতখানি আমরা পারি জানি না, কিন্তু আমরা চেষ্টা করি তাকে ছুঁতে, তাই না? সবাই। কি কবিতা শোনাবে? রবীন্দ্রনাথেরই লেখা সবুজের অভিযান। আসলে প্রশ্নটা আমি একটু বড় করে ফেলেছিলাম তো। না, ঠিক আছে। সবুজের অভিযান, বাহ, দারুণ করো। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আজ মরাদের ঘামের দুই মাচা, রক্ত আলোর মদে মাতাল ভরে, আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করি, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা, আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা,
খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে নারে ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়। ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারে বন্ধ করা খাঁচায়। আয় জীবন্ত, আয় রে আমার কাঁচা। বাহির মানে তাকায় না যে কেউ, দেখে না যে বাঁধ ডেকেছে, জোয়ার জলে উঠেছে প্রবল ঢেউ। চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে, যে যার আপন উচ্চ বাঁশের মাচায়। আয় অশান্ত, আয় রে আমার কাঁচা। তোরে হেথায় করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি বিষম কাণ্ডখানা। সংঘাতে তোর উঠবে ওরা রেগে, শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে। সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায়। আয় প্রচণ্ড, আয় রে আমার কাঁচা। শিকল দেবীর ওই যে পূজা বেদি, চিরকাল কি রইবে খাড়া? পাগলামি তুই আয় রে জুয়ার ভেদি, ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে, অট্টহাস্যে আকাশখানা ফেড়ে, ভোলানাথের ঝোলাঝুলি ছেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা। আয় প্রমত্ত, আয় রে আমার কাঁচা। আনরে টেনে বাঁধা পথের শেষে বিবাগী কর অবাধ পানে, পথ কেটে যাই অজানাদের দেশে। আপদ আছে জানি, আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ নাচে। ঘুচিয়ে দে ভাই পুঁথি পোড়োর কাছে, পথে চলার বিধি বিধান যাচা। আয় প্রমুক্ত, আয় রে আমার কাঁচা। চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের মেঘে তোরই তড়িৎ ভরা। বসন্তের পরাশ আকুল করা, আপন গলার বকুল মাল্য গাছা। আয় রে অমর, আয় রে আমার কাঁচা। কবিতাখানা আজকের যুগে মানে আজকের সময় খুব প্রাসঙ্গিক। কবিতা ছোটবেলা থেকে শিখছো? হ্যাঁ। কার প্রেরণায়? মানে নিজের ইচ্ছে করছে, মানে নিজেই শিখতে গেছো নাকি মা বলেছে না শিখতে হবে কবিতা? অনেকটা ছোট ছিলাম তখন, তো বুঝতাম না তখন। মাই নিয়ে গেছিল, আমি তখন প্রায় কেজি 1 কেজি 2 পড়তাম। তখন 10-12 বছর ধরে শিখছি ছোট ছোট ছড়া। আর তো মধ্যে তখন আস্তে আস্তে যখন স্যারের কাছে গেলাম, তখন আস্তে আস্তে একটা ভালোবাসা জন্মে গেল কবিতার প্রতি। এখন ভালোবাসাটা অনেক আছে? হ্যাঁ, আরো বেড়ে গেছে। একদম, আরো বাড়ুক, আরো অনেক বেশি বাড়ুক, তাই না? আসলে যখন আমরা বুঝতে শিখি কবিতাগুলো, এর ভাবগুলো, অর্থগুলো বুঝতে শিখি, তখন ভালোবাসাটা বেড়ে যায়, তাই না? ছোটবেলায় অবদান অনেকটা বেশি ওইখানে, কারণ এমন কোনো কবিতা হয়তো যায়নি স্যার না বুঝিয়ে করিয়েছে আমাদেরকে। তো স্যারের অবদান অনেকটা। স্যার বুঝিয়ে করেছে বলো? হ্যাঁ, মানে স্যার অনেকটা বুঝিয়ে দিয়েছে, তারপর করিয়েছে আমাদের। ঠিক 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 ঠিক, এটাই সবচেয়ে বড় কথা। যখন আমার একটা জিনিস বোঝা হলো, তখন সেটার প্রকাশ একরকম হবে, আর না বুঝে করলে তো প্রকাশটা অন্যরকম হবে। আর কবিতার বিষয়টা এমনই, যতই প্রথম যখন ছোটবেলায় আমরা ছোট ছোট ছড়া, ছন্দের ছড়া পড়ি, ছড়া তো ছন্দেরই হয় বেশি, ছন্দবদ্ধ সমস্ত, সেগুলোর এক ধরনের ব্যাপার থাকে, একটা মজা, দুলে দুলে ছড়া বলা। কিন্তু আস্তে আস্তে যখন বড় হয় সবাই, তখন কবিতাগুলোকে বুঝতে শিখে, তখন কিন্তু কবিতাটা অন্যভাবে ভালো লাগার হয়ে ওঠে, তাই না? যেটা তুমি বলছো। চলো পিউকে শোনাবে এবার। সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্যের পিউ লেখা। শুনবো কবিতা। এর আগে বলো তো, একটু ভয় ভয় করছে কি? না, করছে না তো? ঠিক আছে, চলো। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হে শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো
আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা সেটা আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। আমাদের চেতনাকে জাগিয়ে দেওয়ার কবিতা, তাই না? আচ্ছা, কবিতার মধ্যে দেখো, কবিতার মধ্যে অনেক ধরনের কবিতা আছে। কিছু কবিতা আছে যেগুলো প্রকৃতিকে নিয়ে লেখা, কিছু প্রেম ভালোবাসা, আবার দেশাত্মবোধক কবিতা, বিদ্রোহের কবিতা আছে, অনেক ধরনের কবিতা আছে। কোন কবিতাগুলো পড়তে বেশি ভালো লাগে বলো? দেশাত্মবোধক। কেন? 15 আগস্ট সামনে, তাই বলছো? এটা কিন্তু হয়ে যায়, তাই না? দেখো, যে সামনেই তো 15 আগস্ট, এখন দেখবে আমাদের এই দেশাত্মবোধক কবিতাগুলো বেশি পড়তে ভালো লাগে। আবার যখন বসন্তকাল আসে তখন প্রকৃতির কবিতা, বর্ষাকালে প্রকৃতির কবিতাগুলো, প্রকৃতি নিয়ে যেসব কবিতা লেখা, সেগুলো বেশি পড়তে ভালো লাগে, তাই না? আর ঋতুর সঙ্গে আমাদের মনের একটা দারুণ সম্পর্ক আছে, সেটা আমরা একটু খেয়াল করলেই দেখবে। পুজো আসছে সামনে, তাই না? পুজোর সময় আরেক ধরনের কবিতা আমরা পড়ি, সেই মা দুর্গাকে নিয়ে যত লেখা আছে সব পড়তে থাকি। সামনে পুজো আসছে, কি প্ল্যান আছে বলো? কি আর প্ল্যান থাকবে? কিছু নেই, সারা বছরের অপেক্ষায় থাকি আমরা পুজোতে। হ্যাঁ, আচ্ছা, তো বেশ সাজুগুজু করে বেরোবো, বেশ কয়েকটা জামা হবে, তাই? হ্যাঁ। প্রেরণা বলো, এরপরে কি শোনাবে? আমি এরপরে শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি। বাহ, ওই যে দেশাত্মবোধে এখন আমরা একটা এসে গেছে, তাই না? ঠিক, চলো। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40 আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো বীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ফোন করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু পশুপারিণ নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালো কেউ সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই। কিন্তু
এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। ছেলেরা, তারা তো দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে, আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিন ও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে বসে থাকবে রেনকোজেতে। আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরেকটা দেশে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি। খুব ভালো। শুনবো আরো কবিতা, কিন্তু নিতে হবে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে এসে আরো অনেক কবিতা শুনবো। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আর আমাদের সঙ্গে আছে আজকে পিউ দে এবং প্রেরণা দেব রায়। চলে যাব শিল্পীদের কাছে। কি শোনায় আমাদের দেখি আবার পিউ? কি শোনাবে? জীবনানন্দ দাশের লেখা আবার আসিব। ঠিক আছে, চলো। কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা তাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে। দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। বাহ, সুন্দর একটা কবিতা শুনলাম জীবনানন্দ দাশের। তো কি হওয়ার ইচ্ছা আছে এর পরের জন্মে? যদি আসি কি হবে? এটা আমার ইচ্ছা। কি পরের জন্মে? আচ্ছা, হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারি না যে এমন একটা প্রশ্ন হবে, এটা বোঝাই গেল না। এই যে বললো যদি কি হওয়া যায়, মানুষই হব না? মানুষ হওয়ারই, যারা একবার মানুষ হয়েছে না তারা আর পাখি কিংবা অন্য কিছু হওয়ার ইচ্ছে একেবারেই থাকবে না, মানুষই হতে চাই। তারপর কবিতা পড়বো, তাই না? গান শোনাবো। বাহ, বলো এবার তুমি কি শোনাবে? আমিও জীবনানন্দ দাশেরই একটা কবিতা, বাংলার মুখ আমি দেখিয়াছি।
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে শিমুলের গালে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ছোপে সতী বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশত বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, পাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। ভীষণ সুন্দর করে তুমি পড়লে, কবিতাটা আবৃত্তি করলে, ভীষণ সুন্দর। আমাদের জীবনানন্দ পড়লেই মনে হয় যে বাংলার কি সুন্দর প্রকৃতি, তাই না? আবার আমরা সেই এই যে 6টা ঋতু আছে আমাদের বাংলায়, 6টা ঋতুর মধ্যে কোন ঋতু তোমার সবচেয়ে বেশি প্রিয়, ভালো লাগে? বর্ষা। বর্ষা কেন? ভেজা যায়, ভিজতে পারো, মানে বৃষ্টিতে ভেজা যায়, সে সর্দি হয়ে যাবে কোনো একটা কারণে, আমিও ঠিক জানি না। জানো না? না, বাহ, এ তো বেশ ভালো লাগে, কিন্তু কেন ভালো লাগে জানি না। হয় এরকম হয় অনেক সময়, তাই না? ভালো লাগে কিন্তু কেন ভালো লাগে জানি না। আর পিউর কাছে বসন্তটা, বসন্ত বা এটা তো একটু বেশি ভালো লাগার ব্যাপার স্যাপার, তাই না? একদম ঠান্ডাও নেই, গরমও নেই, চারিদিকে ফুল ফুলে ভরা, ফুলে ফুলে ভরা। বর্ষার একটা আলাদা মজা আছে, তাই না? ঝমঝম বৃষ্টি সারাদিন, স্কুলে যেতে হয় না, কলেজ যেতে হয় না, বাড়িতে বসে থেকে শুধু খাওয়া, এরও একটা মজা আছে। আবার এই রে, আমার না সবগুলোই ভালো লাগে বেশি বেশি। এর মধ্যে ওরা যে দুটো বললো, মানে বর্ষা এবং বসন্ত, এর দুটো তো আছেই। তারপরে মনে হয় হেমন্তকে তো বাদ দিতে পারি না। সবকিছু যেন ভালো লাগে, সবটাই ভালো লাগে। এক একটার এক এক রকম রূপ তো, তাই না? যেমন শীতের পুজোর ঠিক আগের, হ্যাঁ, শরৎটাও কত ভালো লাগে। দেখো, তখন একটু একটু শিশির পড়ছে, শিউলি ফুল ফুটছে, একটু একটু কুয়াশা মাখা সকাল, এই সময়টাও ভালো লাগে। কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো, আমাকে প্রশ্ন করলে, এই যে দেবজিৎ প্রশ্ন করলো, এই প্রশ্নটা খুব কঠিন। এত ভালো লাগার সবগুলো, যে কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো বুঝতে পারি না। দেবজিৎ ঠিক বুঝেছে, তুমি যা খুশি প্রশ্ন করছো ওদের, এবার তুমি উত্তর দাও কি। ঠিক আছে, চলো আমরা কবিতায় যাই। কোনটা শুনবো বলো? সুবোধ সরকারের দুব্বটা। আচ্ছা, চলো। আমরা থাকি এই গ্রামে, আর তোমরা থাকো পাশের গ্রামে। আমার গ্রামে বৃষ্টি হলে পাশের গ্রামে বৃষ্টি নেই। দুটি গ্রামের একটি কুয়ো, করেছি পার একই জল। হীরকপুর, মুক্তপুর, দুটি গ্রামে দুটি নাম। হিন্দু থাকে এই গ্রামটিতে, ও গ্রামটিতে মুসলমান। এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে। মুক্তপুরে নামাজ পড়া, হীরক শুনে আর বিশুরে। এই গ্রামে যদি কারোর বিয়ে, ও গ্রাম থেকে দুব্ব আসে। এই গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্ব নিজেও ভালোবাসে। দুব্ব হলো একটি নাম, দুব্ব এক রাই কিশোরী। একটি ছেলে ডুবতে এলো, বলল তবে ডুবেই মরি। ডুবতে এত ভালো লাগে যে কহিনী গাঙে ওঠে তোফান। বৃষ্টি নামে, বৃষ্টি তুই হিন্দু নাকি মুসলমান?
বৃষ্টি বলে, আমার কাজ মাটির বুকে ঝরে পড়ার, মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা। আমি যখন বৃষ্টি হই সমানভাবে দুগ্রামে যাই, ধর্ম দেখে আমি ঝরি না, সবাই যেন বৃষ্টি পায়। কিন্তু কারা কোথার থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো, হাঁটলো বোমা, ছুটলো তীর, নিভল দুই গ্রামের আলো। এলো পুলিশ, সাংবাদিক, বসলো বেড়া কাঁটা তারে। তুপ্প নামে ওই মেয়েটি, সে হয়ে গেল ওই পারে, ছেলেটি আজ এই পারে। কিসের থেকে ঘটলো কি যে, মার খেয়ে সে হয়েছে আজ নতুন মানচিত্র নিজে। মেয়েটি কাঁদে, মেয়েটি হাসে, হাসলে তার রক্ত পড়ে। কিন্তু দুটি গ্রামে আজও সমানভাবে বৃষ্টি পড়ে। ছেলেটি একা, মা ভাই বোন সবাই তাকে ত্যায্য করে। কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে। কবিতাটা কি ভালো! দেখো, প্রকৃতি আমাদের সবাইকে সমান চোখে দেখে, কিন্তু আমরাই ভাগ করে দিই মানুষকে। এবং এই কবিতাটা আজকের সময়ে দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই কারণে যে সৃষ্টিকর্তা যদি মানি, সৃষ্টিকর্তা কিংবা প্রকৃতি সবাইকে সমান চোখে দেখেন, কিন্তু আমরা মানুষ যে উন্নত এক জীব, আমরা কি করেছি, সবাইকে আলাদা আলাদা করে দিয়েছি। এই যে মানচিত্র পাল্টে যায়, মানচিত্র প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের, এবং এর একটাই কারণ, কখনো রাজনৈতিক, কখনো ধর্মীয়, কখনো জাতিগত, বিভিন্ন কারণে, তাই না? ভীষণ ভালো। এবার আবার প্রেরণার কাছে যাব। প্রেরণার নামটা দারুণ। কার প্রেরণায় তোমার এই কবিতায় আসা? এটা খুব মুশকিল। মা না বাবা না স্যার? বাহ, ঠিক আছে, চলো। আচ্ছা, এখন মল্লিকা সেনগুপ্তের লেখা একটি কবিতা, কন্যা শ্লোক। বাহ, সামনে পুজো আসছে। ওই যে বললাম না, পুজো যখন আসে তখন আমাদের কিন্তু এই কন্যা শ্লোক বা এই ধরনের যা আছে আর কি, সমস্ত কবিতাগুলো খুব মনে পড়ে, তাই না? সারা বছর কিন্তু এগুলি কোথায় লুকিয়ে থাকে, যে পুজো আসে তখন মনে পড়ে যায়, ভালো লাগার। চলো, করো। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সে দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের ওই নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুত্তার, মহাকাশচারী হবে বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। কন্যাব্রতে পত্নীব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধি। আমার দুর্গা মেধা পাটিকার
তিস্তা শীতলা বাঁধেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ থালের মাঝে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাযজ্ঞে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে, মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে, শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। বাহ, ভীষণ ভালো। এবার পিউর কাছে যাব এবং এটাই আমাদের আজকের অনুষ্ঠানের শেষ কবিতা। এর আগে বলো কেমন লাগলো কবিতা পড়তে, কেমন লাগছে সকালবেলা? ভালো, খুবই ভালো। অনেক দূর থেকে এসে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, তাই না? রোজ রোজ ঘুম থেকে ওঠা হয় সকালবেলা না আজকেই শুধু মানে এত দূর? আমি উঠে পড়ি। ঠিক, আমি উঠে পড়ি। ঠিক। মার কাছ থেকে খোঁজটা নিতে হবে সত্যি সত্যি ওঠা হয় কিনা, নাকি আজকে শুধু কবিতা পড়ার জন্য ওঠা হলো। ঠিক আছে, চলো। কবি অচিন্ত কুমার সেনগুপ্তের পূর্ব পশ্চিম। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি। এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল লতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়, আমার নারকেল সুপুরি অশোক শিমুল, তোমার তাল খেজুর শাল মহুয়া। এক ছায়া, এক মায়া, একে মুকুল মঞ্জুরি, তোমার ভাটিয়া আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল। এক সুর, এক তাল, একে অকুলের আকুতি, তোমার টাঙ্গাই আমার ধনিখালি, তোমার জামদানি আমার বালুচুরি। এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যের টানা পড়ে চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভেতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি পটের ছুরিতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা। ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশের মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মেহবুব, তুমি শ্যামলা। যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে, কিন্তু নদীর দুবার জলকে কে বাঁধবে? কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমরা আনন্দের আশ্চর্যের সাক্ষাৎকার। কার স্বার্থ অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরা একে অন্যের হৃদয়ের মোবান, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। ধন্যবাদ। খুব ভালো কবিতা। আসলে কবিরা কবিতা লেখেন, সাম্যের কবিতা, প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা, সবাইকে এক করার কবিতা। কিন্তু কখনো কখনো তো আমাদের দেখি সমাজে পাল্টে যায় বিষয়টা, তাই না? আমরা যখন চারপাশে দেখি যে আসলে ওইভাবে ঠিক আমরা ধরে রাখতে পারি না।
বিষয়গুলোকে, সম্পর্কগুলোকে, তখন কিন্তু খুব ব্যথা হয় মনে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদের এভাবে মাঝে মধ্যে এসে এসে আমাদের কবিতা শোনাবে, অনেক অনেক কবিতা। সেই সঙ্গে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন এবং প্রতিদিন সকালবেলা ঠিকই সময় আমরা থাকি গানে, কবিতায়। আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।